বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এভারকেয়ারে প্রবেশ করেছেন। তিনি দেখা করবেন বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার কাছে। আমরা সেই খবরাখবর আপনাদের জানাচ্ছিলাম। আসলে এই মুহূর্তে তিনি অবস্থান করেছেন, এই মুহূর্তে আসলে তিনি তার অভিব্যক্তি প্রকাশ করবেন কিনা সেই খবরটি আপনাদের জানাবো। তবে এখন চলে যাচ্ছি আমাদের অন্য প্রসঙ্গে। মাতৃভূমিতে পা রাখলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এক অবিস্মরণীয় আবেগঘন পরিবেশে সকাল 11টা 40 শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় তাকে বহনকারী বিমান। নামার পর থেকেই অনেকটা আবেগ ভালোবাসায় ভাসছেন তারেক রহমান। বিএনপি নেতাকর্মীরা যেন অনেকটা কাছ থেকে দেখেছেন তাদের স্বপ্নের সময়টুকু। বিমানবন্দরের বাইরে বেরিয়ে এসে হাঁটেন খালি পায়ে, দীর্ঘদিন পর নেন মাতৃভূমির মাটির স্পর্শ। আবেগ আপ্লুত তারেক রহমান এরপর চড়েন লাল সবুজ রঙের বাসে। পথে পথে লাখো মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে রওনা করেন 300 ফিটের সংবর্ধনা স্থলের দিকে। প্রতিদিনই বাংলাদেশ বিমানের ফ্লাইট নামে এখানে, কিন্তু এই ফ্লাইটটির জন্য যেন অপেক্ষার পালা শেষ হচ্ছিল না লাখো কোটি জনতার। তারেক রহমান আসছেন ঘোষণার পর থেকেই অধীর আগ্রহ সারা দেশের বিএনপির নেতাকর্মীদের। এই দৃশ্য দেখার জন্য ঠিক কত মানুষ টিভি সেট আর সোশ্যাল মিডিয়ায় চোখ রেখেছিলেন তা হয়তো একদিন গবেষণার বিষয় হবে। আর এর মাধ্যমেই ঘটল দীর্ঘ 17 বছর নির্বাসনের পর প্রত্যাবর্তন। তারেক রহমানকে বরণ করতে বিমানবন্দর ভিআইপি টার্মিনাল সংরক্ষিত ছিল শুধু মহাসচিব, স্থায়ী কমিটি আর স্বজনদের জন্য। বিমান থেকে নেমেই সিনিয়র নেতাদের সঙ্গে আলিঙ্গন করেন তারেক রহমান। এ যেন নিঃসঙ্গতার মানচিত্র থেকে ঘরে ফেরার মুক্তির আনন্দ। বিমানবন্দরে ফুলের মালায় সিক্ত হন তারেক রহমানের পরিবার। নানি ইকবাল মান্ত বানুর সঙ্গে কিছুক্ষণ মধুর সময় কাটান জায়মা রহমান। পরে জায়মার জুবাইদা বেরিয়ে চলে যান গুলশানের উদ্দেশ্যে। আপনার শরীর কেমন আছে? দেশে নেমে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ইনশাআল্লাহ, আই এম লুকিং ফরওয়ার্ড টু সিইং ইউ। এরপর এই উপস্থিত সবাইকে অনেকটা অবাক করে দেন তারেক রহমান। বিমানবন্দরের আঙ্গিনায় পায়ের জুতা খুলে হাতের মুঠোয় নেন দেশের মাটি, যেটির অপেক্ষায় তিনি কাটিয়েছেন 6314 দিন। বাইরে তখন কড়া নিরাপত্তা, আর প্রিয় নেতাকে এক পলক দেখতে অপেক্ষায় লাখ লাখ কর্মীর। কর্মীদের শুভেচ্ছার জবাব দিতে বড় বাসে 300 ফিট মঞ্চের দিকে রওনা হন খালেদা জিয়া ও জিয়া রহমানের বড় পুত্র তারেক রহমান। নেতাকে এক নজর দেখে উল্লাসে ফেটে পড়েন কর্মীরা। কখনো হাত নেড়ে, কখনো বা স্যালুট জানিয়ে জনতাকে শুভেচ্ছার জবাব দেন বিএনপির শীর্ষ নেতা। এই প্রত্যাবর্তন বাংলাদেশের গণতন্ত্রের, এই প্রত্যাবর্তন বাংলাদেশের কৃষক, শ্রমিক, জনতা। রাজনীতির চেয়েও বেশি আমরা মনে করি যে তিনি আমাদের প্রাণের মানুষ। ওনার জন্য আমরা গর্বিত এবং উনি যে দেশে আসছেন আমরা খুব খুশি এবং আবেগ আপ্লুত। বুধবার সন্ধ্যা 6টা 36 লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ছাড়ে তারেক রহমানকে বহনকারী উড়োজাহাজটি। সকালে এটি দেশের আকাশসীমায় প্রবেশ করতেই ফেসবুকে আবেগী পোস্ট দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। উড়োজাহাজটি সিলেটে ঘণ্টাখানিক অপেক্ষা করলেও নিজ আসনে ছিলেন তারেক রহমান। তার আগমনে আবেগ ছুঁয়ে গেছে বিএনপির সিনিয়র নেতাদেরও। বাংলাদেশের এই মুহূর্তটি অবশ্যই অবিস্মরণীয়। বিশ্বের যারা গণতান্ত্রিক বিশ্ব, যারা গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করেছে, তাদের জন্য এটা একটু উপমা হবে। ওনার আশাকে নিয়ে যে আকাঙ্ক্ষা প্রতিষ্ঠিত হয়েছে, আমরা মনে করি জনগণের সেই আকাঙ্ক্ষা শতভাগ প্রতিষ্ঠিত হবে তার নেতৃত্বে। এবার বাংলাদেশের মাটিতে চলার পালা। লাল সবুজের সাধারণ এক বাস, গায়ে বড় অক্ষরে লেখা সবার আগে বাংলাদেশ। তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। গত 17 বছর ধরে এমন প্রত্যয়ী স্লোগান ছিল বিএনপির নেতাকর্মীদের কণ্ঠে। আজও সেই স্লোগান উচ্চারিত হয়েছে, তবে খানিকটা পরিবর্তন করে। তারেক রহমান বীরের বেশে আসলেন ফিরে বাংলাদেশে। আজকের এই দিনটি অর্থাৎ 25 ডিসেম্বর ইতিহাসের পাতায়, বাংলাদেশের ইতিহাসের পাতায় নতুন করে স্বমহিমায় জায়গা করে নিল। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম, এই মুহূর্তে তারেক রহমান তো আছেন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। এর আগে তিনি সমাবেশ স্থলে ছিলেন। এখন সমাবেশ শেষে নেতাকর্মীরা সেখানে কীরকম অবস্থান নিয়েছেন কিনা সেই খবর জানবো আমার সহকর্মীদের কাছ থেকে। যাচ্ছি তানজিম শাফিনের কাছে, তিনি আছেন রাজধানীর বনানী এলাকায়। শাফিন, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? সমাবেশ শেষ তো হয়েছে, নেতাকর্মীরা বের হচ্ছেন কিনা এবং কোনো ধরনের যানজট সৃষ্টি হয়েছে কিনা, সবশেষ কী অবস্থা দেখছেন সেখানে জানাবেন আমাদেরও। ছোঁয়া সকল দ্বিধা, সকল অনিশ্চয়তার যেন উত্তর মিলেছে আজকের দিনে। যার অপেক্ষায় ছিলেন বাংলাদেশে বিএনপির কর্মী সমর্থকরা। আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি সংবর্ধনা সমাবেশে তাদের সামনে বক্তব্য রেখেছেন এবং সেখান থেকে তিনি এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন তার
অসুস্থ মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কাছে, যেমনটা আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন। আর যারা নেতাকর্মীরা এসেছিলেন দেশের বিভিন্ন জায়গা থেকে, নানা মাধ্যমে তারা এসেছিলেন, এই কয়েকদিন তারা বিভিন্নভাবে আসলে অবস্থান নিয়েছিলেন, প্রস্তুতি নিচ্ছিলেন এই আজকের দিনটির জন্য। তো আজকের দিনেও আসলে আমরা দেখেছি যে লক্ষ লক্ষ মানুষের সমাবেশ হয়েছে ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে, এবং তারপর সেখান থেকে তারেক রহমান সেখানে প্রবেশ করেন। জানি রাখি যে দুপুর 12:15 তিনি বাংলাদেশ অবতরণ করেন, এবং শাহজালাল থেকে বিমানবন্দর থেকে প্রায় ৩.৫ ঘন্টা সময় লেগেছে সেই ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে সমাবেশস্থলে যেতে, যেহেতু সারা পথেই নেতাকর্মীদের উৎসুক জনতার একটা দীর্ঘ ঢল ছিল। সেটি ধীরে ধীরে অতিক্রম করে তিনি মঞ্চে ওঠেন ৩:৫১ থেকে তিনি তার বক্তব্য দেন, এবং এর পরপরই তার বক্তব্যের পরপরই আসলে সেই সংবর্ধনা সমাবেশটি শেষ করা হয়, এবং সেখান থেকে তিনি এভারকেয়ার হাসপাতালে চলে যান, এবং নেতাকর্মীরা সেখান থেকে ফিরছেন। এখানে যানবাহন সংকট একটি বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে, যেহেতু সমাবেশস্থলের বেশ দূর থেকেই বিভিন্ন পথের যানবাহন নিয়ন্ত্রণ করা হচ্ছিল, সে কারণেই অনেক বেশি পরিমাণ গণপরিবহন নেই, যার ফলে নেতাকর্মীরা যারা এসেছিলেন সেই সংবর্ধনা আয়োজনে তাদেরকে ফিরে যেতে হচ্ছে অনেকের দুপা ভরসা করি। তো আমরা দেখছি যে রাস্তায় এটি শুধুমাত্র, আমি এখন নতুন বাজার প্রগতি সরণিতে দাঁড়িয়ে আছি, এই প্রগতি সরণি দিয়ে জানেন যে ঢাকার বিভিন্ন জায়গায় আসলে যাওয়ার সুযোগ রয়েছে, গুলিস্তান, সায়দাবাদ, যাত্রাবাড়ির মতো যেই ঢাকার প্রবেশ মুখগুলো রয়েছে সেখানে যাওয়ার পথ মূলত প্রধানতম পথ এটি। তো এখান থেকে আসলে নেতাকর্মীরা এখনো যাচ্ছেন, গণপরিবহনের সংকটটি রয়েছেন। আমরা তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন তাদের শরীরে যে ক্লান্তি আছে ঠিক তার চেয়ে অনেক বেশি গুণ রয়েছে মানসিক তৃপ্তি। তারা বলছেন যে দীর্ঘ বছর ধরে তারা যেই লড়াই সংগ্রাম চালিয়ে আসছিলেন, যেই রাজনৈতিক আদর্শে তারা বিশ্বাসী, সেখান থেকে তাদের নেতৃত্বর জায়গাটিতে বেশ কিছুটা সংকট ছিল। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এবং তারেক রহমানের দীর্ঘ 17 বছর ধরে নির্বাসিত জীবন, সেটি বিএনপির রাজনৈতিক যাত্রাকে অনেকটা ভুগিয়েছে। তো সেখান থেকে এই নেতাকর্মীরা যখন আজকে তাকে সশরীরে দেখলেন, তারা বলছেন যে আগামী দিনে বিএনপির রাজনৈতিক ব্যবস্থা আরো সুসংহত হবে, এবং আগামী দিনের গণতান্ত্রিক উত্তরণের ক্ষেত্রেও তারেক রহমান ভূমিকা রাখবেন, এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য তার যে রাজনৈতিক, তারাই দেশে ফেরা রাজনৈতিক ভারসাম্য আনতে অনেক বেশি সহায়ক হয়ে উঠবে। তো নেতাকর্মীরা এভাবেই আসলে বেশিরভাগ নেতাকর্মীরা দুপা ভরসা করে যাচ্ছেন। অনেকেই তারা যেই পরিবহনগুলোতে এসেছিলেন, যেমন অনেকে বাস নিয়ে এসেছেন দলীয়ভাবে, কিংবা অন্যান্য পরিবহন, পিকআপ ভ্যান, এরকম পরিবহন নিয়ে এসেছিলেন, তারা সেই পরিবহনগুলোতে সওয়ার হয়ে আসলে নিজ নিজ গন্তব্যে ফিরে যাচ্ছেন। তবে তারা সেটাই বলছেন যে তাদের শরীরে ক্লান্তি থাকলেও মনে আসলে তৃপ্তি। আগামী দিনের তাদের যে রাজনৈতিক যাত্রা, সেটি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আরো বেশি সুসংহত হবে, আরো বেশি সুগঠিতভাবে তারা তাদের কার্যক্রম পরিচালনা করতে পারবেন। তো এই ছিল আমার কাছ থেকে। একদম শাফিন, আপনি যেমনটি বলছেন, আসলে 17 বছর পর তিনি দেশে ফিরেছেন, আবেগ আপ্লুত হওয়াটাই আসলে স্বাভাবিক। আমরা একটু আমার সহকর্মী রিয়াজের সঙ্গে যোগ দিতে চাই। তিনি এই মুহূর্তে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। রিয়াজ, যদি শুনতে পেয়ে থাকেন একটু জানতে চাই সেখানকার বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন, নেতাকর্মীরা কি এখনো সেখানে ভিড় করছেন কিনা? ছোঁয়া, প্রথম কথা হচ্ছে সকাল থেকে এই যে গুলশান এভিনিউর 196 নম্বর বাসা, যেখানে তারেক রহমান এসে উঠবেন, তার আগে দুপুরে এসেছিলেন তার স্ত্রী এবং তার কন্যা সহ পরিবার অন্যান্য সদস্য যারা রয়েছেন, তারা এই বাড়িতে এসে উঠেছিলেন। এই আসা যাওয়ার পুরো পথটি, অর্থাৎ গুলশান এভিনিউতে প্রবেশের যতগুলো পথ রয়েছে সবগুলো পথই বন্ধ করা আছে। সব জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ, শুধুমাত্র এখানকার যারা বাসিন্দা রয়েছেন তারা বেরোতে এবং প্রবেশের জন্য আলাদা একটি পথ খোলা রাখা হয়েছে। এছাড়া শুধুমাত্র আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য এবং গণমাধ্যম কর্মী ছাড়া কাউকে এই পথে প্রবেশ করতে দেওয়া হয়নি, এবং পুরোটাই সিল করে রাখা হয়েছে বলতে গেলে। তো আমরা দেখেছি যে সন্ধ্যার কিছুক্ষণ আগে, অর্থাৎ তারেক রহমান যখন তার যে সভাস্থল ছিল 300 ফিট, সেখান থেকে যখন এবারকের উদ্দেশ্যে রওনা করছেন, তখন এখান থেকে কন্যা জাইমা রহমান এবং স্ত্রী জুবাইদা রহমান সহ পরিবারের অন্যান্য সদস্যরা এবারকের দিকে গিয়েছেন। এই কারণে এই পুরো পথটি উন্মুক্ত রাখা, এই পথটি একবারেই
আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা বলয়ের মধ্যে রাখা হয়েছে, যাতে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না হয়। এবং নেতাকর্মীরা রয়েছেন গুলশান 2 নম্বর চত্বরে, অর্থাৎ একেবারেই আমরা এখান থেকে যদি অন্তত 1 কিলোমিটার দূরের যে পথ গুলশান গোল চত্বর, সেখানে নেতাকর্মীদের আটকে দেওয়া হয়েছে, সেখানে ব্যারিকেডের বাইরে রয়েছেন। আর কিছুক্ষণ আগেও এখানকার পুলিশের কর্মকর্তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা যেটি বলছেন যে এখানে যখন প্রবেশ করবে তখন বাইরের কোনো মানুষকে বা কোনো নেতাকর্মীকে এখানে প্রবেশের সুযোগ দেওয়ার কোনো সম্ভাবনা নেই, এবং তারা পুরো পথটি নিশ্চিত নিরাপত্তায় রাখতে চান, যাতে কেউ বাইরের কেউ আসতে না পারে, অর্থাৎ কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হতে না পারে। সেই কারণে সবাই অপেক্ষা করছেন কখন তারেক রহমান এবারকার তার মার সঙ্গে দেখা করে এখানে আসবেন, সে অপেক্ষায় রয়েছেন। এবং তিনি আসার পর মূলত যেটি ধারণা করা হচ্ছে বা যেটি শোনা যাচ্ছে, হয়তো আসারও আরও বেশ কিছুক্ষণ পরে, অর্থাৎ আজকে রাতে এই যে ব্যারিকেডগুলো রয়েছে বিভিন্ন জায়গায়, সেটি হয়তো আজকে রাতে তুলে দেওয়া নাও হতে পারে, শুধুমাত্র এই এলাকা যারা বসবাস করছেন তাদের জন্য ছাড়া। আর বাইরের কোনো মানুষকে এখানে প্রবেশ বা বাইরের কোনো সুযোগ নেই। তবে আশা করছেন, যেহেতু সকাল থেকে এখন পর্যন্ত কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি হয়নি বা কোনো ধরনের উৎসুক মানুষও এখানে প্রবেশ করতে পারেনি, শেষটাও সেরকমভাবেই ভালো এবং শৃঙ্খলাবদ্ধভাবেই হবে, সেটি আশা করছেন। ছোঁয়া। একদম রিয়াজ, তার মানে আপনি বলছিলেন কঠোর নিরাপত্তা এখনও সেখানে মোতায়েন করা হয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে যোগ দিয়ে সেই খবরাখবর জানানোর জন্য। দর্শক, আমরা যেমনটি আমার সহকর্মী জানাচ্ছিলেন রিয়াজ, এবার আমরা একটু অন্য প্রসঙ্গে কথা বলতে চাই, অন্য খবর জানাতে চাই। এলেন, দেখলেন, জয় করলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাটা অবিস্মরণীয় হয়ে ওঠে নেতাকর্মীদের আবেগে উচ্ছ্বাসে। বিমানবন্দর থেকে 300 ফিট সড়কের মঞ্চ মাত্র 5 কিলোমিটারের মতো দূরত্ব যেতে কেটে গেছে 3.5 ঘন্টা। পুরো পথেই চলেছে আবেগের মহাসমুদ্রে অবগাহন। স্লোগান আর ফুলের পাপড়িতে লেখা হলো তার স্বদেশ প্রত্যাবর্তনের গল্প। নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে মোড়ানো থাকলেও নেতাকর্মীদের ভালোবাসার উষ্ণতা ছুঁয়ে গেছে তারেক রহমানকে। এ দৃশ্য কে দেখেছেন কবে? সম্ভবত একেই বলে রাজকীয় প্রত্যাবর্তন। বুলেট প্রুফ কাচে ঘেরা বাস, নিরাপত্তা বেষ্টনী নিশ্ছিদ্র, কিন্তু বাঁধভাঙা আবেগের কাছে সবই যেন উবে যায় কর্পূরের মতো। ঘড়ির কাঁটায় তখন দুপুর 12:30। অপেক্ষার দীর্ঘ প্রহর শেষে খুলে যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেট। বেরিয়ে আসেন তারেক রহমান। বুলেট প্রুফ এসইউভি নয়, উঠলেন লাল সবুজ রাঙানো বাসে, গায়ে তার সবার আগে বাংলাদেশ। কার্গো গেট দিয়ে বেরিয়েই দেখলেন জনস্রোত। দিন, মাস, বছর গুণে যারা অপেক্ষায় ছিলেন প্রিয় নেতার, কণ্ঠে তাদের স্লোগান, আগমনী তারেক রহমানের। আজকে এই দিনটার অপেক্ষায় আমরা গত 17 বছর অপেক্ষায় ছিলাম। নেতা কর্মীদের মাঝে যে একটা আনন্দ, এটা ঈদের চেয়ে বেশি খুশি হয়। শুধু ঢাকা শহরে নয়, পুরো বাংলাদেশে আজকে তারেকের অপেক্ষায় মানুষ অপেক্ষা কিছু আছে। জসীমউদ্দিন এভিনিউ থেকে ইউটার্ন নিতেই গাড়িবহরের পিছু পিছু হাঁটতে শুরু করেন নেতাকর্মী সমর্থকরা। কাচের ওপাশে হাজারো নেতাকর্মীর উচ্ছ্বাস, আর ভেতর থেকে হাত নেড়ে সেই ভালোবাসার জবাব। পুরোটা পথ দাঁড়িয়েই 300 ফিটের জুলাই 36 এক্সপ্রেসওয়ের পথে যাত্রা। প্রিয় নেতাকে এক নজর দেখে আবেগাপ্লুত তখন দূর দূরান্ত থেকে আসা দলীয় নেতাকর্মীরা। লক্ষ লক্ষ মানুষ আজকে ঢাকার বুকে এসেছে, আমরা তাকে দেখতে এসেছি। জনগণের ভালোবাসা কোনো সীমানা মানে না। এত বেশি উচ্ছ্বাস, এত বেশি আনন্দ, সেটা আমরা ধরে রাখতে পারছি না। সেনাবাহিনী, বিজিবি, পুলিশ আর সিএসএফ এর কয়েক স্তরের নিরাপত্তা বলয় বাসের চারপাশ ঘিরে রেখেছিল বটে, কিন্তু জনস্রোত সামলাতে হিমশিম খেতে হয় তাদের। দীর্ঘ প্রতীক্ষার পর আমরা তাকে কাছে পাচ্ছি। আমরা বিএনপি সবাই উজ্জীবিত। উনি যে 17 বছর কষ্ট করেছে দলকে নিয়ে, আমাকে নিয়ে, দেশকে নিয়ে, দেশের মানুষের জন্য, সেই আজকে সেই উৎকণ্ঠা সমস্ত কিছু অবসান হলো। খিলক্ষেত কুড়িল ফ্লাইওভার পেরিয়ে ঘড়ির কাঁটায় যখন 2:30, তখন 300 ফিটের সমাবেশে এসে পৌঁছায় গাড়িবহর। রাজপথে তখনও চলছে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের স্লোগান, উচ্ছ্বাস। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, তারেক রহমান কিন্তু এখনও এভারকেয়ার হাসপাতালে আছেন। সেখানে আমার সহকর্মী আরিফুর রহমান সবুজ অপেক্ষা করছেন, তার সঙ্গে যোগ দিতে চাই।
সবুজ যদি শুনতে পেয়ে থাকেন, তিনি প্রবেশ করেছেন হাসপাতালে, বেশ অনেকক্ষণ সময় হলো। তিনি কি দেখা করতে পেরেছেন কিনা বিএনপি চেয়ারপারসনের সঙ্গে, সেই সাথে কোনো ব্রিফিংয়ের সম্ভাবনা রয়েছে কিনা একটু খবরাখবর জানাবেন। কোন চিকিৎসকের সঙ্গে তিনি কথা বলেছেন যদি সেই খবরও জানাবেন আমাদের। ছোঁয়া এর মধ্যেই বেশ খানিকটা সময় পার হয়ে গিয়েছে তিনি ভিতরে প্রবেশ করার পর, এবং সেখান থেকে ভিতরে কারোর সঙ্গে সুনির্দিষ্টভাবে সেইভাবে আসলে খবর পাওয়া সম্ভব নয়। তবে আমরা বিভিন্ন মাধ্যমে কথা বলার চেষ্টা করেছি। আমরা যতটুকু জানতে পেরেছি তিনি তার মায়ের যেই রুমটিতে অর্থাৎ সিসিইউতে তিনি ভর্তি আছেন সেখানে তিনি প্রবেশ করেছেন, এবং আমাদের জানা মতে আমরা যতটুকু বিভিন্ন জনের সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে তিনি মায়ের শয্যা পাশে হয়তো কিছুক্ষণ বসবেন, চুপচাপ মাকে স্পর্শ করার কথা বলছিলেন তিনি। আগেই তার যে আকাঙ্ক্ষার কথা বলেছেন মাকে স্পর্শ করার, যদিও এই বিষয়টি চিকিৎসা ক্ষেত্রে তার চিকিৎসার জন্য কিছুটা সেন্সিটিভ হতে পারে, সেই বিষয়টি মাথায় রেখেই নির্দিষ্ট যে দূরত্ব চিকিৎসকদের পরামর্শ সেটি মেনেই তিনি তার মায়ের শয্যা পাশে কিছুক্ষণ বসবেন, হয়তো দাঁড়াবেন। তারপরে হয়তো খালেদা জিয়ার যে চিকিৎসায় গত 1 মাস ধরে এই এভার কেয়ারে চিকিৎসা চলছে, সেই চিকিৎসা মূলত দেশের যে বিশেষজ্ঞ চিকিৎসকরা রয়েছেন এর পাশাপাশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল এই দেশের যে চিকিৎসক দল রয়েছে তাদের সঙ্গে যোগ দিয়েছেন। চীন থেকে চিকিৎসক এসেছেন, চীনের পাশাপাশি এর বাইরে অন্য বেশ কয়েকটি দেশ থেকে চিকিৎসকরা মূলত তার চিকিৎসায় নিয়োজিত রয়েছেন, এবং এই যে চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড রয়েছে, সেই মেডিকেল বোর্ডে তার যে খালেদা জিয়ার যে পুত্রবধূ তারেক রহমানের যে সহধর্মিণী জুবাইদা রহমান, তারেক রহমান এখানে যখন আসেন তার কিছুক্ষণ আগে তিনি এবং তার নাতনি খালেদা জিয়ার নাতনি জাইমা ইসলাম তিনিও এসেছেন, এবং এখানে যেহেতু জুবাইদা রহমান যে মেডিকেল বোর্ডের গুরুত্বপূর্ণ সদস্য এবং তার তত্ত্বাবধানেই মূলত মেডিকেল বোর্ড নানা তার চিকিৎসায় অর্থাৎ খালেদা জিয়ার যে চিকিৎসা সেই চিকিৎসার নানা সিদ্ধান্তগুলো আসলে সেখান থেকে নেওয়া হয়। সেই মেডিকেল বোর্ডের সঙ্গে মূলত এতদিন ধরে তারেক রহমান প্রায় 8000 কিলোমিটার বা 8000 মাইল দূরের যে লন্ডনে বসে তিনি তত্ত্বাবধান করছিলেন, আজকে তিনি সশরীরে মেডিকেল যে বোর্ডটি রয়েছে তার চিকিৎসায় নিয়োজিত, তার চিকিৎসার তত্ত্বাবধানে সেই মেডিকেল বোর্ডের সঙ্গে তার একটি বৈঠক করার কথা রয়েছে। অর্থাৎ তিনি তার বর্তমান যে শারীরিক অবস্থা সেই শারীরিক অবস্থাটি মূলত জানার চেষ্টা করবেন, এবং এর পাশাপাশি তার যে পরবর্তী চিকিৎসা কার্যক্রম বা পরবর্তী যে পদক্ষেপ সেই পদক্ষেপ কী হতে পারে সেই বিষয়টি নিয়েও হয়তো মেডিকেল বোর্ডের সঙ্গে আলোচনা হতে পারে। এবং যেই জায়গাটি বেশ কয়েকদিন ধরে তার মেডিকেল বোর্ডের পক্ষ থেকে সর্বশেষ যেই আপডেটটি দেওয়া হয়েছিল, তিনি প্রথম দিকে যেই অবস্থায় ছিলেন তার যে সংকটাপন্ন অবস্থা, তার সেই জায়গা থেকে ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে, অর্থাৎ কিছুটা তার যে সুস্থতা, শারীরিক যে সুস্থতা সেই সুস্থতার জায়গায় যে যাচ্ছে, সেই কারণেই মূলত অর্থাৎ তাকে তো লন্ডনে নিয়ে যাওয়ার সব ধরনের ব্যবস্থাই আসলে বিএনপির পক্ষ থেকে নেওয়া হয়েছিল। সরকারও তাকে সব ধরনের বিএনপিকে অর্থাৎ তাকে দেশের বাইরে চিকিৎসা নেওয়ার জন্য আসলে সব ধরনের প্রস্তুতি সহায়তা দেওয়ার কথা ব্যক্ত করেছিলেন। সেই জায়গাটিতে যেহেতু ধীরে ধীরে উন্নতি হচ্ছিল সেই কারণে মূলত, এবং এর পাশাপাশি সেই যে সিদ্ধান্তটি অর্থাৎ দেশের বাইরে নিয়ে চিকিৎসা করানোর যে সিদ্ধান্তটি সেই সিদ্ধান্তটি থেকে দলের পক্ষ থেকে তার পরিবারের পক্ষ থেকে মূলত সেই সিদ্ধান্ত থেকে সরে আসা হয়। এবং এর পাশাপাশি যেহেতু তারেক রহমানের দেশে ফেরার একটি কথাবার্তা চলছিল, দেশে ফেরার যে প্রক্রিয়াগুলো যেই ধরনের নানা ধরনের জটিলতা ছিল, রাজনৈতিক জটিলতা ছিল, যেই বাস্তবতার কথা তিনি তার স্ট্যাটাসে যখন তার মা বেগম খালেদা জিয়া দুইবারের প্রধানমন্ত্রী, তিনি যখন বেশ সংকটাপন্ন, তিনি সেই সময়টাতে মূলত তারেক রহমান 28 নভেম্বর তিনি একটি স্ট্যাটাস দিয়েছিলেন যে তার মাকে ছুঁয়ে দেখার যে আকাঙ্ক্ষা, সেই তীব্র আকাঙ্ক্ষা অন্যান্য যত সন্তান রয়েছে প্রত্যেক সন্তানের মতো তারও সেই তীব্র আকাঙ্ক্ষাটি রয়েছে। সেই জায়গাটি তিনি পারছিলেন না নানা কারণে, এবং এই সিদ্ধান্তটি অর্থাৎ তিনি যে দেশে ফেরার সিদ্ধান্তটি, সেই সিদ্ধান্তটি তিনি বলেছিলেন যে তার একক সিদ্ধান্ত গ্রহণের যে সুযোগ তার যে অবারিত সেটি তার কাছে ছিল না, এবং
তার সেটি নিয়ন্ত্রণাধীনও ছিল না। এবং এই স্পর্শকাতর, যেহেতু এই দেশে ফেরার বিষয়টি বেশ স্পর্শকাতর একটি বিষয় ছিল, সেই বিষয়টি তিনি বর্ণনাও করতে পারেননি সেই স্ট্যাটাসে। এবং তিনি প্রত্যাশা করেছিলেন, তিনি আশা ব্যক্ত করেছিলেন যে প্রত্যাশিত যেই পর্যায়ে তার দেশে ফেরার যে জায়গাটি, সেই প্রত্যাশিত জায়গায় একদিন উপনীত হবেন এবং তিনি দেশে ফিরবেন, তার মায়ের কাছে ফিরবেন, মা ও মাটির কাছে ফিরবেন। এবং সেটি অবশেষে আজকে দীর্ঘ 17 বছর পর তিনি দীর্ঘ প্রায় 18 বছর যেটিকে যদি বলা চলে, এবং দিনের হিসাবে সেটি যদি বলা হয় 6314 দিন পর, যেটি তিনি তারেক রহমান নিজেই বলেছেন এই এতদিন পর তিনি দেশে ফিরেছেন। এবং সবচেয়ে বড় যেই বিষয়টি, তিনি যখন দেশে ফেরার পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামলেন, তারপর জুলাই 36 এক্সপ্রেসওয়েতে যে তার সংবর্ধনার আয়োজন করা হয়েছিল, লাখো লাখো নেতাকর্মী যারা তার বিগত 17 বছর ধরে তার জন্য অপেক্ষা করছিলেন, তার দেশে ফেরার জন্য অপেক্ষা করছিলেন, তার নেতৃত্ব তিনি সামনে থেকে নেতৃত্ব দিবেন সেটি দেখার জন্য অপেক্ষা করছিলেন, সেই লাখো লাখো মানুষজন যেখানে জমায়েত হয়েছিলেন, সেখানে তিনি বলেছিলেন তার মন মূলত পড়ে আছে মায়ের কাছে। এবং সেই মায়ের কাছে শেষ পর্যন্ত তিনি এসেছেন। কিছুক্ষণ আগে এভারকেয়ারে তিনি পৌঁছেছেন এবং আমরা যেটি বিভিন্ন মাধ্যমে খবর নেওয়ার চেষ্টা করছি, যেহেতু এভারকেয়ারে প্রবেশের সুযোগটি একেবারেই নেই, সেটি না থাকারই কথা, আমরা নানা মাধ্যমে খবর নিয়ে যতটুকু জানতে পেরেছি যে এই মুহূর্তে তিনি তার মায়ের পাশে, শয্যা পাশে বসেছেন এবং তার মাকে, তার যে শারীরিক অবস্থা, তাকে স্পর্শ করার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার জায়গাটি তিনি একদম তার অপেক্ষায় আসলে পুরো দেশবাসী ছিলেন। এবং তিনি এসেছেন এবং বিএনপি চেয়ারপারসনের যেই মেডিকেল বোর্ডে যে সিদ্ধান্ত, সেটি জানার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আসলে সবুজ, অনেক ধন্যবাদ, আপনি আপডেট জানাচ্ছিলেন। আমরা এবার একটু আমাদের সহকর্মী আলামিন হক অহনের সঙ্গে যোগ দিয়ে কথা বলতে চাই। তিনি রাজধানীর গুলশান এলাকায় আছেন। অহন, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? আমরা সারাদিনই দেখেছি নেতাকর্মীদের ব্যাপক জনসমাগম ছিল সারাদিন ব্যাপী। এখনো কি সেই চিত্র বর্তমান রয়েছে? কি অবস্থা দেখছেন একটু জানাবেন আমাদের। সেই চিত্র আছে, বিশেষ করে আমি বাসভবনের থেকে অন্তত 100 মিটার দূরে আছি এবং যে সড়ক ধরে তিনি আসবেন তারেক রহমান, সেখানেও ব্যাপক নিরাপত্তা, 3 স্তরের নিরাপত্তা। এখানে বাসভবনের ঠিক 50 মিটার দূরত্বে একটি বেষ্টনী, 100 মিটার দূরত্বে আরেকটি বেষ্টনী রয়েছে এবং 200 মিটার দূরত্বে আরেকটি বেষ্টনী রয়েছে। সেখানে নেতাকর্মীরা অপেক্ষা করছেন। যে সড়কটি ধরে তার আসার কথা, অর্থাৎ বনানী কবরস্থান হয়ে তিনি এই সড়কটি, গুলশানের ভেতরের এই সড়কটি ধরে আসবেন, যে কারণে এই সড়কে আমরা ব্যাপক প্রস্তুতি দেখেছি। এবং এই সড়কটি যদিও এখন বন্ধ করে রাখা হয়েছে, শুধু এই সড়কটি নয়, গুলশানের ভেতরে ঢোকার সব সড়কে, বিশেষ করে তারেক রহমান সরাসরি যে বাসভবনে আসবেন হাসপাতাল থেকে, সেই হাসপাতালের যে চতুর্মুখী সড়কগুলো আছে, এই হাসপাতাল থেকে আসার সময় এই বাসভবন পর্যন্ত সবগুলোই বন্ধ করে রাখা হয়েছে। এবং এই কারণেই বলছি বন্ধ করে রাখা, নিরাপত্তার বিষয়টিতে যেমন আছে এবং নেতাকর্মীরা ভিড় করছেন। কিছুক্ষণ আগেও ঢোল তবলা বাজিয়ে নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করছিলেন। এবং এই সড়কের নিরাপত্তাটির বিষয়ে আমরা টহল দেখছিলাম, সেটি শুধু আইনশৃঙ্খলা বাহিনীর, সব ধরনের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেই টহল অব্যাহত রেখেছেন। এবং এই সড়কে বিশেষ করে এই 196 নম্বর বাড়িতে তিনি উঠছেন এবং তার পাশেই ফিরোজা, যেখানে তার অনেক স্মৃতি জড়িয়ে আছে, সেই বাড়িটি একেবারেই পাশে, অর্থাৎ সেটির দূরত্ব কিন্তু সর্বোচ্চ 100 থেকে 150 মিটারের মধ্যে। এবং যদি ভিতরের দিকে কোনো রাস্তা কিংবা যাওয়ার যদি কোনো সুযোগ থাকে, অর্থাৎ তারেক রহমান যে ভবনটিতে উঠবেন এবং তার পাশেই যেখানে খালেদা জিয়া একসময় দীর্ঘ সময় কাটিয়েছেন, সেই ভবনটির দূরত্ব কিন্তু খুব বেশি নয়, মাঝখানে হয়তো একটি ভবন আছে, সেই দূরত্ব বেশি নয় এবং খুব কাছাকাছি দূরত্ব। এবং এই যে সেই স্মৃতি বিজড়িত জায়গা, আজ থেকে 17-18 বছর আগে তিনি এই জায়গাটি ছেড়ে গেছেন, তিনি সেখানে এসেছেন। ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন, স্বভাবতই নেতাকর্মীদের মধ্যে যে উচ্ছ্বাস, সেটি তো দিনভর শুধু নয়, গতকাল রাতেও আমরা দেখেছি এবং তার আগে থেকেও দেখেছি। আগামীকালও বেশ কিছু কর্মসূচি রয়েছে তারেক রহমানের। সেই কর্মসূচিগুলো নিশ্চয়ই তিনি যখন শেষ করবেন কিংবা সেগুলো বাস্তবায়ন করবেন, নিশ্চয়ই এই সড়ক ধরেই তিনি সেই কর্মসূচিগুলো যাবেন, এমনটি আমরা ধারণা করছি। এবং আমি যেমনটি বলছিলাম যে তারেক রহমান যে বাসায় উঠছেন এবং তার পাশেই ফিরোজা, অর্থাৎ বেগম খালেদা যে বাসাটি দীর্ঘদিন ছিলেন, এবং এই বাসায় আমি যেমনটি বলছিলাম তারেক রহমানেরও অনেক স্মৃতি রয়েছে। এবং এই যে বাসা ঘিরে দুটি বাসায়, অর্থাৎ দুটি বাসায় কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বেশ বেষ্টনীর মধ্যেই রেখেছেন, অর্থাৎ নিরাপত্তার কোনো কমতি
কমতি নেই। এবং যে কারণে আমি যেমনটি বলছিলাম যে বনানী থেকে যখন আসবেন তিনি দুটি সড়ক ধরে আসতে পারেন, এবং এমনটি বলছিলাম। আরেকটি সড়ক আমি যদি সেটিও একটু দেখাই, সেই সড়কটি গুলশানের মূল সড়ক, সেই সড়কটি গুলশানের মূল সড়ক, এবং সেটি নিশ্চয়ই এখন পর্যন্ত আমরা যেটি দেখেছি এটি গুলশান 2 চত্বর থেকে এখন পর্যন্ত এই যে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, অর্থাৎ এটি গুলশান 2 নম্বর সড়কের চত্বরের পর থেকে এটি একেবারেই শেষ অংশ যেখানে এই 196 নম্বর বাড়িটি আছে, এবং সেখানেও আমরা দেখেছি পুলিশ সদস্যদের ব্যাপক উপস্থিতি। কিছুক্ষণ আগে অর্থাৎ তারেক রহমানের স্ত্রী সন্তানরা তারা কিন্তু সরাসরি এই বাসাটিতেই এসেছিলেন, এবং এখান থেকেই তারা আবার খালেদা জিয়াকে দেখার জন্য এবং তারা দুজন মিলে তার সন্তান সহ দেখার জন্য আবারও হাসপাতালে গেছেন, এবং সেই হাসপাতাল থেকেই কিন্তু সরাসরি এই বাসায় আসার কথা, তো এই সড়কটি ধরে আসার কথা। আমরা এখন পর্যন্ত দুটি সড়ক ব্যবহার করার কথা আমরা জেনেছি। হয়তো তিনি এই সড়কটি ব্যবহার করবেন, অথবা বনানী কবরস্থান থেকে যে সড়কটি একেবারে গুলশান 2 এর এই অংশে এসে মিলিত হলো সেটি ব্যবহার করতে পারেন, যে কারণে সেই সড়কগুলোতেও ব্যাপক নিরাপত্তা আমরা দেখেছি। এখন থেকে অন্তত 3 ঘন্টা আগে সেই সড়কের আশেপাশে কোনো দোকানপাট কিংবা কোনো ভবঘুরে মানুষকেও থাকতে দেওয়া হয়নি, অর্থাৎ নিরাপত্তার বিষয়টি আমি যেমনটি বলছিলাম সেটি বেশ কঠোর এখন পর্যন্ত। এবং নেতাকর্মীরা অন্তত 200 থেকে 300 মিটার দূরে অবস্থান করছেন, এবং ব্যাপক শীত এখানে, বিশেষ করে গুলশানে অনেক বেশি গাছ রয়েছে, যে কারণে এই ব্যাপক শীতের মধ্যেও আমরা দেখেছি যে অনেক নেতাকর্মী আছেন, আমি যেমনটি বলছিলাম ঢোল তবলা বাজিয়ে তারা বরণ করে নেওয়ার জন্য প্রস্তুত আছেন। এবং সেটি কোন সড়ক ধরে আসে সেটি কিন্তু নেতাকর্মীদের এখনও জানানো হয়। সেটি এখন আমি যেমনটি বলছিলাম যে দুটি সড়ক ব্যবহার করতে পারেন তিনি এই বাসভবনে আসার জন্য, সেই দুটি সড়কের যে কোনো একটি সড়ক ব্যবহার করে তিনি ঢুকবেন, এবং যে কারণেই দুটি সড়কেই কিন্তু নিরাপত্তা বেষ্টনী ব্যাপক বাড়ানো হয়েছে। এবং সারাদিনের উচ্ছ্বাসের কথাও যদি আমি বলি, ব্যাপকভাবে সেই উচ্ছ্বাসের কথা বলেছেন তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন, যে কারণে নেতাকর্মী তো উচ্ছ্বাস প্রকাশ করবেনই, এবং তার নেতাকর্মীদের কারণে যেন নিরাপত্তার কোনো ব্যত্যয় না ঘটে, যে কারণে আমরা দেখেছি পুলিশ সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই অংশটি অর্থাৎ তারেক রহমান যে বাসভবনে উঠবেন তার সামনের সড়কটি বেষ্টন করে রেখেছেন, এবং একেবারেই বেশ কয়েকটি নিরাপত্তা চৌকি পেরিয়ে গণমাধ্যম কর্মীদেরকে ঢুকতে দেয়া হচ্ছে, তার আগে কেউ ঢুকতে পাচ্ছেন না। এবং আমি যেমনটি বলছিলাম যে এই সড়কের নিশ্চয়ই তারেক রহমানের অনেক স্মৃতি, আমি যেমনটি বলছিলাম যে তার মার বাসভবন ফেরোজা, তিনি সেখানেই নিশ্চয়ই তার সেখানেও বেশ কিছু স্মৃতি রয়েছে। 17 বছর পর এই ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন, এই বিষয়গুলো নিশ্চয়ই তার মাথায় আছে। তিনি কিভাবে আগামীকাল তার অনেক পরিকল্পনা আছে, বিশেষ করে তিনি যেমনটি বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান, সেই বিষয়গুলো নিশ্চয়ই তিনি কিভাবে করবেন সেটির মধ্যে নিশ্চয়ই আগামীকালকার যে কর্মসূচি রয়েছে সেগুলো বাস্তবায়ন করার কথাও রয়েছে। তিনি নিশ্চয়ই তার বাবার কবরস্থানে যাবেন, জিয়ারত করার কথা রয়েছে, এবং একই সঙ্গে 71-এর বীর শহীদদের শ্রদ্ধা জানানোর জন্য তিনি সাভারে যাবেন, সেটিও আমরা জেনেছি। অর্থাৎ সব মিলিয়ে তার যে প্রস্তুতি এখন পর্যন্ত সেটি ব্যাপকই বলা চলে, এবং বাংলাদেশে এখন পর্যন্ত এ ধরনের বিশেষ করে বিদেশ থেকে আসা কোনো নেতাকে এভাবে বরণ করে নেয়ার নিকট অতীতের কোনো স্মৃতি কিংবা ঘটনা হয়তো নেই। এবং আপনাকে জানিয়ে রাখি দর্শকদেরকে, এই বিশেষ করে গুলশানের এই কূটনৈতিক পাড়া এটি, এবং এই পাড়াটিতেই দুটি বাসভবন এখন পর্যন্ত প্রস্তুত হলো অন্তত বিএনপির কাণ্ডারিদের জন্য। এবং বিএনপির কাণ্ডারি এই কারণেই বলছি যে তারা যে বাসভবনগুলোতে আসবেন সেটির নিরাপত্তার কথা যেমনটা আমি বলছিলাম, এবং যেহেতু তারা তারেক রহমান নিশ্চয়ই তার সস্ত্রী সহই হয়তো তিনি আসবেন এখন হাসপাতাল থেকে, যে কারণেই সেই নিরাপত্তার কোনো কমতি নেই। এবং এই সড়ক দুটি এখন পর্যন্ত নিরাপত্তা বেষ্টনীতে রাখা হয়েছে। নেতাকর্মীরা উচ্ছ্বাস জানাচ্ছিলেন এবং তারা বলছিলেন ঐতিহাসিক এই স্বদেশ প্রত্যাবর্তনের যে স্বপ্ন বাংলাদেশের মানুষ দেখে, নিশ্চয়ই তারেক রহমানের হাত ধরে সেই স্বপ্নগুলো পূরণ হবে এমন প্রত্যাশা, এমন আশার কথাই জানাচ্ছিলেন সাধারণ মানুষ। নিরাপত্তার কথাও বলছিলেন, শুধু নেতাদের নিরাপত্তা নয়, সাধারণ মানুষের নিরাপত্তাও নিশ্চয়ই আরো ভালো হবে, সেই আশার কথাগুলো বলছিলেন সাধারণ মানুষ কিংবা নেতা। এবং আপনি গুলশানের চিত্র দেখাচ্ছিলেন, এখনো বেশ কঠোর নিরাপত্তা মোতায়েন করা হয়েছে সেখানে। অহন, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আমার সহকর্মী অহন যেমনটি বলছিলেন তারেক রহমানের বক্তৃতার কথা, তিনি যে গণসমাবেশে বক্তৃতা দিয়েছেন, বক্তব্য বলেছেন, একটু তার সঙ্গে একটু যোগ করতে চাই। তিনি কিন্তু আরো বলেছেন যে একটি নিরাপদ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় কিন্তু তিনি
ব্যক্ত করে গেছেন এবং তিনি আরো বলেছেন পাহাড় সমতল মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে নিয়ে আমরা একটি নিরাপদ বাংলাদেশ করতে চাই, সেই সাথে যেখানে নারী, পুরুষ ও শিশু সহ সবাই নিরাপদে ঘরে ফিরতে পারবে। এটি ছিল। আমরা এবার একটু সহকর্মী মশিউর অনিকের কাছে যেতে চাই। অনেক যদি শুনতে পেয়ে থাকেন, আপনি তো এভারকেয়ার হাসপাতালের সামনে এই মুহূর্তে অবস্থান করছেন, সেখানে তারেক রহমানের অপেক্ষায় যেমন আমরা আছি, সেই সাথে নেতাকর্মীরাও অপেক্ষায় আছেন। সব মিলিয়ে কি অবস্থা, নিরাপত্তা ব্যবস্থা সেখানে এখন কেমন দেখছেন অনেক? প্রসঙ্গ যেহেতু প্রথমে আমি শুরু করতে চাই আসলে এই প্রসঙ্গটা দিয়েই। আপনি যেমনটা বলছিলেন যে একটা ধর্মনিরপেক্ষ দেশ আসলে তারেক রহমান গঠন করার যে প্রত্যয় তিনি জানিয়েছেন, তারই একটা প্রতিচ্ছবি কিন্তু এখন এভারকেয়ার হাসপাতালের সামনেও বলা যায়। কারণ হচ্ছে জাতি, ধর্ম সব কিছু নির্বিশেষে কিন্তু যারা এখানে উপস্থিত আছেন তারা কিন্তু বরণ করে নিতে এসেছেন। অর্থাৎ ঠিক তারেক রহমানকে বরণ করে নেওয়ার পরেই এখন পর্যন্ত তার সফরসঙ্গী হিসেবে যারা সাধারণ মানুষ আছেন, এর পাশাপাশি যদি আমি যুক্ত করতে চাই তাহলে সেখানে কিন্তু উপস্থিত হচ্ছেন তাদের যে নেতাকর্মী, অর্থাৎ জাতীয়তাবাদী দলের যে নেতাকর্মীরা আছেন, পাশাপাশি সমর্থকেরা আছেন, তারা সবাই কিন্তু ঘিরে আছেন ঠিক এভারকেয়ার হাসপাতালের সামনে। তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন করেছেন, এটি তাদের কাছে যেমন আনন্দের একটা সংবাদ, তার পাশাপাশি এই আনন্দকে আরও দ্বিগুণ করে দিচ্ছে যখন তিনি ঠিক এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালে তার মা অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়াকে দেখতে গিয়েছেন। তিনি দীর্ঘদিন যাবৎ অসুস্থ আছেন এই এভারকেয়ার হাসপাতালে, এখানে তার চিকিৎসা চলছে এবং সেই অবস্থার সার্বিক যে তত্ত্বাবধান সেটা করার জন্যই কিন্তু তিনি গিয়েছেন এবং তার সঙ্গে কিন্তু তার পরিবারের সদস্যরাও সেখানে যেমন আছেন, তার পাশাপাশি দলীয় যারা নেতাকর্মীরা আছেন তারাও কিন্তু যুক্ত হয়েছেন। একেবারে শুরুতে যেমন বলছিলেন যে আগামীর বাংলাদেশটা কেমন হবে তার একটা ধারণা কিন্তু তিনি যখন আজকে মঞ্চস্থ হয়েছেন তখন তিনি দেওয়ার চেষ্টা করেছেন এবং সেখানে দাঁড়িয়ে তিনি কিন্তু আগামীর বাংলাদেশের গড়ার যে প্রত্যয়, জাতি, ধর্ম এই জায়গাগুলোকে তিনি নির্বিশেষ করে এক বাংলাদেশী আসলে সেই পরিচয় নিয়ে কিন্তু এগিয়ে যাওয়ার প্রত্যয় জানিয়েছেন। এছাড়াও যারা জুলাই আগস্টে শহীদ হয়েছেন, যারা শহীদ হয়েছেন মুক্তিযুদ্ধের পাশাপাশি শহীদ হাদি অর্থাৎ ঠিক 12 ডিসেম্বর যেই ঘটনাটা ঘটে এবং তারপরে শহীদ হন তিনি, তাকেও স্মরণ করেছেন। অর্থাৎ আগামীর বাংলাদেশ করতে তিনি বিশ্বাস করেন যে সবাইকে ঐক্যবদ্ধ হওয়া জরুরি এবং তিনি সে জায়গাটাও কিন্তু উল্লেখ করেছেন। তিনি একটা কথা যেমন বলেছেন যে আই হ্যাভ এ ড্রিম অ্যান্ড আই হ্যাভ এ প্ল্যান। তো সেই জায়গা থেকে জনমানুষ যারা এখানে যুক্ত আছেন, এই মুহূর্তে এখানে উপস্থিত আছেন, তারা বলছেন যে এই বক্তব্যের মাধ্যমে প্রকাশ পাচ্ছে আগামীর বাংলাদেশে একজন নেতৃত্বদানকারী তারেক রহমানের আসলে কতটা বেশি দরকার। আমরা যেমনটা জানি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যেমন বেশ কিছুদিন যেমন অসুস্থ, তিনি তার শারীরিক জটিলতা নিয়ে আসলে ভর্তি আছেন এভারকেয়ার হাসপাতালে, তাই দলীয় যে সমস্ত সিদ্ধান্ত, গুরুত্বপূর্ণ যে সমস্ত সিদ্ধান্ত, সেই সমস্ত সিদ্ধান্তগুলো কিন্তু নেওয়ার ভার, গুরু দায়িত্ব কিন্তু তার কাঁধে। আর তাই আগামীর বাংলাদেশের যে নির্বাচন, সেই নির্বাচন নিয়ে আসলে তার যেই প্রতিক্রিয়া সেটি কিন্তু জানার জন্য অনেকদিন যাবতই অপেক্ষা করে আছিলেন, যাতে স্কাইপের মাধ্যমে তার দলীয় নেতাকর্মীরা এবং জনমানুষের সামনে তিনি বিভিন্ন সময় ভাষণ দিলেও এই প্রথম 17 বছর পরে তিনি কিন্তু বাংলার মাটিতে পা রেখে বলা যায় যে তার যেই আনন্দ, উচ্ছ্বাস, পাশাপাশি যেই বাংলার ভবিষ্যৎ নিয়ে তার যেই পরিকল্পনা, সেই পরিকল্পনার কথা কিছুটা হলেও হয়তোবা আমাদেরকে জানাতে পেরেছেন। তিনি এক মুহূর্তে আছেন এভারকেয়ার হাসপাতালের ঠিক আমার পেছনের অংশটাতে। যদি আমি একটু দেখানোর চেষ্টা করি, এভারকেয়ার হাসপাতালের যেই ফটকটা দেখা যাচ্ছে, এই হাসপাতালের ভেতরে কিন্তু তিনি অবস্থান করছেন এবং তিনি সেখানে অবস্থান করছেন তার মায়ের সঙ্গে। 17 বছর পরে, দীর্ঘ 17 বছর পরে বাংলার মাটিতে তিনি আবারও মা আর ছেলের যে পুনর্মিলন, স্বদেশ প্রত্যাবর্তন তো বটেই, তার পাশাপাশি একটা পরিবারের যে পুনর্মিলন, সে পুনর্মিলনের সাক্ষী হয়ে রইল। এইখানে যারা উপস্থিত আছেন, যারা জনতা আছেন, যারা দলীয় নেতাকর্মীরা আছেন, তারা সবাই। এবং নিরাপত্তার প্রসঙ্গটা একটু জানিয়ে রাখতে চাই, সার্বিক পরিস্থিতির কথা বিবেচনা করে, বাংলাদেশের বর্তমান সার্বিক পরিস্থিতির কথা মাথায় রেখে কিন্তু কঠোর নিরাপত্তার চাদরে কিন্তু মুড়িয়ে দেওয়া হয়েছে পুরো অংশটাকে। এবং তার পাশাপাশি যেই উচ্ছ্বাস জানানোর যে জনতারা এখানে উপস্থিত হয়েছেন, তাকে যে অভিবাদন জানানোর জন্য যারা প্রস্তুতি নিয়েছিলেন, তাদের নিরাপত্তার স্বার্থের কথাও কিন্তু এখানে চিন্তা করা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা বলছিলেন যে আসলে কোনো ধরনের উশৃঙ্খল অবস্থা, যে কোনো ধরনের বাজে ধরনের পরিস্থিতি তৈরি করতে পারে এই ঐতিহাসিক দিনটিতে। সো এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে আমি আছি। এখান থেকে তারেক রহমানকে বহন করা যে গাড়ি, সেটি যাবে হচ্ছে তার বাসভবন ফিরোজাতে এবং সেই পর্যন্ত পথে যেতে যেতে যে সার্বিক অবস্থা, তার চিত্র নিশ্চয়ই আমি তুলে ধরবো আপনার মাধ্যমে। তা তো অবশ্যই অনেক। এবং আপনি একটি কথা বলছিলেন, আই হ্যাভ এ
ড্রিম, এটি আসলে শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে তিনি বলছিলেন। অনেক আপনাকে ধন্যবাদ। দর্শক, যেমনটি আমার সহকর্মী অনেকেও আপনাদের বলছিলেন, একটু যোগ করতে চাই তার সঙ্গে, শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে কিন্তু তিনি বলেছিলেন যে শহীদদের রক্তের ঋণ শোধ করতে হলে আমাদের প্রত্যাশিত বাংলাদেশ করতে হবে। এবং এই সময় মার্কিন নাগরিক অধিকার আন্দোলনের যিনি নেতা মার্টিন লুথার কিং জুনিয়রের বিখ্যাত উক্তি টেনেই কিন্তু তিনি এই কথাটি বলেছিলেন যে আই হ্যাভ এ ড্রিমের মতোই তিনি আই হ্যাভ এ প্ল্যান এই কথাটি বলেছিলেন, এবং দেশ করার জন্য তার সুস্পষ্ট একটা পরিকল্পনা রয়েছে যা বাস্তবায়নে জনগণের সহযোগিতা প্রয়োজন, সেই কথাটি তিনি বলছিলেন। আমরা একটু আমার সহকর্মী সবুজের সঙ্গে আবারও যোগ দিতে চাই। তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনেই আছেন। সবুজ, যদি শুনতে পেয়ে থাকেন, বেশ অনেকটা সময় ধরে আমরা অপেক্ষা করছি, তারেক রহমান ভেতরে রয়েছেন, এখনো কি কোনো ধরনের আভাস পেয়েছেন কিনা, কোনো ধরনের ব্রিফিংয়ের একটু জানাবেন সেখানকার খবরাখবর এই মুহূর্তে পাওয়া পর্যন্ত। হ্যাঁ ছোঁয়া, বেশ খানিকটা সময় তিনি অতিবাহিত হয়েছে, তিনি ভেতরে গিয়েছেন এবং আমাদের কাছে সর্বশেষ যে তথ্য রয়েছে, তিনি তার মায়ের সঙ্গে দেখা করেছেন, তার মাকে দেখেছেন, তার মায়ের পাশে বেশ কিছুক্ষণ অপেক্ষা করেছেন এবং এরপরে যে মেডিকেল বোর্ড রয়েছে তার মায়ের চিকিৎসায় গত 1 মাস ধরে যে মেডিকেল বোর্ডটি তার মাকে চিকিৎসা দিচ্ছেন এবং যে বোর্ডের চিকিৎসায় মূলত তার যে সংকটাপন্ন অবস্থা ছিল সেই অবস্থা থেকে ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে তার শারীরিক যে অবস্থা, সেই মেডিকেল বোর্ডের কাছে তার শারীরিক অবস্থার সর্বশেষ যে পরিস্থিতি, সর্বশেষ যে আপডেট তথ্য, সেই তথ্যটি নেয়ার চেষ্টা করছেন এবং এইখানে একটি মেডিকেল বোর্ডের মিটিং হওয়ার কথা রয়েছে। যেহেতু এই মেডিকেল বোর্ডে তার যে পুত্রবধূ জুবাইদা রহমান তিনি রয়েছেন, তিনি মূলত সার্বিক যে চিকিৎসার বিষয়টি দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে যে মেডিকেল বোর্ডটি তার তত্ত্বাবধানটি করে থাকেন এবং সেই মেডিকেল বোর্ডের সঙ্গে এতদিন ধরে তারেক রহমান প্রায় 8000 মাইল দূরে থেকে লন্ডনে বসে সেই চিকিৎসা ব্যবস্থার তদারকি করছিলেন। আজকে মূলত সেই সরাসরি তিনি এই মেডিকেল বোর্ডের সঙ্গে বসেছেন এবং তার যে যাবতীয় সামনে তার যে শারীরিক অবস্থাটি সেটি যেন আরও উন্নতির দিকে যায়, একেবারে তিনি যেন সুস্থ হয়ে ফিরেন, যেই সুস্থতার জন্য মূলত সারা দেশের মানুষ যারা খালেদা জিয়াকে ভালোবাসেন, যারা বিএনপিকে ভালোবাসেন, যারা তিনি যে আমরা দেখেছি তিনি যখন হাসপাতালে ভর্তি হন 23 নভেম্বর গত মাসের, সেই সময়টি থেকে এখানে হাজার হাজার নেতাকর্মী তার যে সুস্থতার কামনায় এখানে অপেক্ষা করছিলেন, সেই মানুষগুলোর জন্য মূলত তিনি যেন ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন, সেই জায়গাটি আসলে কিভাবে করা যায় সেই জায়গাটি আসলে তিনি মেডিকেল বোর্ডের সঙ্গে কথা বলবেন। আমরা আমাদের কাছে যেই সর্বশেষ তথ্যটি রয়েছে, আমরা বিভিন্ন মাধ্যম থেকে, যেহেতু সরাসরি আসলে সেখানে তথ্য পাওয়াটা মুশকিল, যেহেতু হাসপাতাল স্পর্শকাতর জায়গা এবং সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন খালেদা জিয়া, সেই জায়গাটি আরও বেশি স্পর্শকাতর, সেই কারণে সেখানে আসলে দেখানোও সম্ভব নয় সেখানে কী অবস্থাটা চলছে। তবে আমরা নানা মাধ্যম থেকে যেই জায়গাটি আসলে মেডিকেল বোর্ড যেটি বলছিলেন যে ব্রিফ করা হবে কিনা, আমরা এখন পর্যন্ত নিশ্চিত নই, কারণ দলের পক্ষ থেকে এই বিষয়টি জানানো হয়, তার সর্বশেষ যে শারীরিক অবস্থা সেই বিষয়টি জানানোর জন্য আগে থেকেই যে মিডিয়া সেল রয়েছে বিএনপির, সেই মিডিয়া সেলের পক্ষ থেকে ব্রিফের বিষয়টি জানানো হয়। কিন্তু এখন পর্যন্ত আজকে যেহেতু তারেক রহমান দীর্ঘ অপেক্ষার পর তীব্র আকাঙ্ক্ষা, তাকে মাকে দেখার যে তীব্র আকাঙ্ক্ষা, মায়ের কাছে আসার যে তীব্র আকাঙ্ক্ষার কথা তিনি বারবার করে তিনি বলছিলেন, তিনি যখন তার মায়ের যে অবস্থা সংকটাপন্ন যখন হয় তখন তিনি তার ফেসবুক স্ট্যাটাসে তিনি নানা কারণে তখনকার যে বাস্তবতা, 1 মাস আগের যে বাস্তবতা, সেই বাস্তবতায় তিনি যখন দেশে ফেরার জায়গাটি আসলে কখন ফিরবেন সেই জায়গাটি নিশ্চিত হতে পারছিলেন না, সেই জায়গায় তিনি তাকে মাকে ছোঁয়ার যে মায়ের স্পর্শ পাওয়ার যে তীব্র আকাঙ্ক্ষার কথা জানিয়েছিলেন, সেই আকাঙ্ক্ষাটির আসলে আজকে অবসান হয়েছে এবং সেই জায়গাটি থেকে মূলত আজকে তিনি মায়ের পাশে বসে মায়ের যে চিকিৎসা, সেই চিকিৎসার জায়গাটি আসলে তিনি তত্ত্বাবধান করছেন, তিনি খোঁজ খবর নিচ্ছেন এবং আমরা যেই জায়গাটি আমরা বলছিলাম যে খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা, সেটি তিনি মূলত 2018 সালে যখন কারাবরণ করেন, দুর্নীতির যে মামলা তৎকালীন সরকারের, সেই দুর্নীতির মামলায় কারাবরণের পর থেকেই মূলত তার
ধীরে ধীরে শারীরিক যে অবস্থা সেই শারীরিক অবস্থার মূলত অবনতি হতে শুরু করে এবং পরে তাকে সেই সময়টিতে আসলে বিএনপির পক্ষ থেকে নানাভাবে তাকে বিদেশে নিয়ে চিকিৎসা করানোর কথা বলা হয়, কিন্তু সেই জায়গাটি আসলে তৎকালীন সরকার শেষ পর্যন্ত হতে দেয়নি এবং এরপরে মূলত তাকে সর্বশেষ 5 আগস্টের যে রাজনৈতিক পট পরিবর্তন, সেই পট পরিবর্তনের পর সেই সুযোগটি আসে এবং তিনি এই বছরেরই জানুয়ারির মাসে তার বিদেশে নিয়ে চিকিৎসা করানো হয় এবং সেই তার ছেলের কাছে গিয়ে লন্ডনে গিয়ে তিনি 4 মাস চিকিৎসা নিয়েছেন। 4 মাস। সবুজ, অনেক ধন্যবাদ আপনাকে। আপনি থাকুন সেখানে, আপনার সঙ্গে আবারও যোগ দিয়ে পরবর্তী আপডেট জানার চেষ্টা করব। আই হ্যাভ এ প্ল্যান ফর মাই কান্ট্রি, অর্থাৎ আমার একটি পরিকল্পনা আছে, এই পরিকল্পনা দেশের জন্য, মানুষের জন্য। 300 ফিটের জুলাই 36 এক্সপ্রেসওয়ের প্রত্যাবর্তন মঞ্চ থেকে এই কথাই জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, গণতান্ত্রিক অধিকার রক্ষায় সবার সহযোগিতা নিয়েই বাস্তবায়ন করা হবে এই পরিকল্পনা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, যে কোনো উস্কানি মোকাবেলায় ধৈর্যশীল হতে হবে, যে কোনো মূল্যে শান্তি শৃঙ্খলা ধরে রাখার আহ্বান জানান তিনি। আরও বলেন, সব ধর্ম ও শ্রেণীর মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এই সময় 71 থেকে 24 কিংবা গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের ঋণ পরিশোধে সকলে মিলে দেশ করার আহ্বানও জানান তারেক রহমান। আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। আপনাদের সামনে আমি বলতে চাই, এই সময় এই বিজ্ঞানের যুগে এই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আপনাদের সকলের সামনে আমি বলতে চাই, আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল অফ মাই কান্ট্রি, ফর মাই কান্ট্রি। দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য যদি সেই প্ল্যান, সেই কার্যক্রম, সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করতে হয়, প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমার লাগবে। দর্শক, এই ছিল যমুনা নিউজে। সন্ধ্যার বাংলাদেশ নিয়ে ফিরছি কিছুক্ষণ পরই, দেখার আমন্ত্রণ রইল।